শান্ত একজন জুনিয়র আর্টিস্ট। তার জীবনের একমাত্র স্বপ্ন সিনেমায় অভিনয় করা। শান্তর জীবনটা খুবই সাদামাটা। দুনিয়াতে তার আপন বলতে কেউ নাই। সে যে মহল্লায় থাকে, মহল্লার মানুষজনই তার আপনজন। মুভির শুরুটা হয় পকেট ফাঁকা গানের মধ্য দিয়ে। শান্তর গানে বোঝা যায় সে একদিন অনেক বড় হবে, তার অনেক টাকা হবে। গান শেষে দৃশ্য আসে একটা শুটিং স্পটে, যেখানে দেখা যায় নায়ক খুব ভাবসাব নিয়ে বসে আছে। পরিচালক এসে নায়ককে বিনয়ের সাথে একটা শট দিতে বলে। সে খুব বিরক্তের সাথে শট দিতে রাজি হয়। পরিচালক কস্টিউম ডিজাইনার জুলিকে ডাকে নায়কের ড্রেস আনার জন্য। তো জুলি একটা রক্তমাখা সাদা শার্ট আনলে নায়ক খুব বিরক্ত হয়, কারণ সে আবার লাল রং পছন্দ করে না। জুলি বলে, রক্তের রং তো স্যার লালই হবে। নায়ক কোনো কথা না শুনে শুটিং বন্ধ করে দেয়। বলছিলাম, বহুল প্রতীক্ষিত তুফান মুভির গল্প। আপনি হয়তো ভাবছেন, তুফান এর গল্প এমন সাদামাটা হলো কিভাবে? কিন্তু এই সাদামাটা গল্পটাই আপনাকে কখন যে রহস্যের জগতে নিয়ে যাবে বুঝতেই পারবেন না। নিয়মিত এমন দুর্দান্ত নতুন সব মুভির গল্প সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক তুফান এর গল্প। এমনিতে পরিচালকের মন মেজাজ খারাপ। এর মধ্যে শান্ত তার কাছে এসে খুব হাসি খুশিভাবে তার ক্যারেক্টার আর ডায়লগগুলা জানতে চায়। পরিচালক শান্তকে রাগ দেখিয়ে চলে যায়। এরপর উপস্থিত সবাইকে স্বীকার করানো হয় যে নায়ক যেহেতু লাল রং পছন্দ করে না, রক্তের রং তো সবুজই হবে। এভাবে নায়কের মন জয় করে আবার শুটিং শুরু হয়। এবার একটা গানের শুটিংয়ের জন্য ড্যান্স প্র্যাকটিস করানো হবে। জুলি শান্তকে ডেকে একটা শার্ট দেয় আর রাগ দেখিয়ে বলে তাড়াতাড়ি ড্রেস পরে ড্যান্স ফ্লোরে আসতে। ডান্স ফ্লোরে প্র্যাকটিস চলছিল, সেখানে শান্তও ছিল। তখন নায়কের শান্তর দিকে নজর পড়ে এবং প্রডিউসারকে বলে তার সেটে তার চেয়ে লম্বা ফর্সা সুন্দর ছেলে আর্টিস্ট হয় কিভাবে। নায়ক রেগে যায়। বাধ্য হয়ে শান্তকে বের করে দেয়া হয়। ব্যাপারটা দেখে মায়া লাগছিল। শান্ত যখন মন খারাপ করে চলে যাচ্ছিল, জুলি তাকে ডেকে সরি বলে। শান্ত বলে তার এসবে অভ্যাস আছে, কেউ তাকে কাজে নিতে চায় না। শান্ত জুলিকে অনুরোধ করে তার যদি পরিচিত কেউ থাকে শান্তকে যেন একটু অভিনয় করার সুযোগ করে দেয়। একবার সুযোগ পেলে সে ভালো কিছু করে দেখাবে। জুলি বলে সে জাস্ট একজন কস্টিউম ডিজাইনার, তার তেমন কারোর সাথে পরিচয় নাই। তারপরও তার দু একজন পরিচিত আছে। আগামী মঙ্গলবার জুলি তাকে পরিচয় করিয়ে দিবে। স্ক্রিন শিফট হয়। শান্ত বাসায় গিয়ে মহল্লার সবাইকে তার শুটিংয়ের গল্প শোনাচ্ছিল। সে সালমান শাহর সাথে শুটিং করছে। সালমান শাহ মৌসুমীর রোমান্টিক গানের শুটিং কিভাবে হয়েছে এই সব গল্প করছিল। এ সময় উপস্থিত একজন বলে সালমান শাহর অ্যাক্টিং তো কতই দেখি। শান্ত ভাই, আপনার অ্যাক্টিং দেখব কবে? শান্ত বলে তার অ্যাক্টিং দেখতে হলে যেতে হবে সিনেমা হলে। এর মধ্যে পাশের বাসার ফয়সাল শান্তকে রাগ দেখিয়ে বলে তার ঘরে পোয়াতি বউ আছে। শান্তর এই ফিল্মের আলাপের জন্য তার সমস্যা হয়। শান্ত সাথে সাথে সবাইকে বিদায় করে দেয়। এরপর জুলি শান্তকে একটা কাজের ব্যবস্থা করে দেয়, কিন্তু দেখা যায় সেখানে শান্তর কাজ হলো মৃত মানুষের মতো শুয়ে থাকা। অভিনয়ের কোনো সুযোগ নাই, যেটা নিয়ে শান্তর বেশ মন খারাপ। জুলি শান্তকে মন খারাপ করতে বারণ করে, কারণ পৃথিবীর সব বড় বড় আর্টিস্টের শুরুটা হয়েছিল ছোট কাজের মধ্য দিয়ে। একদিন শান্তও বড় আর্টিস্ট হবে। হাল ছাড়লে চলবে না, লেগে থাকতে হবে। জুলিরও স্বপ্ন সে এশিয়ার সবচেয়ে বড় ডিজাইনার হবে। স্ক্রিন শিফট হয় একটা শুটিং স্পটে। ফাইটিং এর দৃশ্য ধারণ করা হচ্ছিল। জুলি আর শান্ত দূর থেকে দেখছিল। শান্ত বেশ হাসি খুশি হয়ে জুলিকে বলে এই ফাইটিং ডিরেক্টরের সাথে তাকে পরিচয় করিয়ে দিতে। ওদিকে শুটিং চলাকালীন সেখানে এলাকার কিছু লোক চলে আসে এবং একটা ভুল বোঝাবুঝি থেকে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। আর তখনই শান্ত গিয়ে তাদেরকে উড়াধুরা মার শুরু করে। এখানে শান্ত একদম সিনেমা স্টাইলে মারামারি করে।
যেটা দেখে ফাইটিং ডিরেক্টরের বেশ ভালো লাগে। একটা সময় শান্ত পানিতে পড়ে যায় এবং সে যখন উঠে দাঁড়ায় তখন উপস্থিত সবাই ভয়ে অস্ত্র ফেলে দৌড়ে পালায়। বাসায় ফিরে জুলি শান্তর ফাইটিংয়ের খুব তারিফ করছিল। এ সময় বাইরে ডাকাডাকি করে সাহায্যের আবেদন শোনা যায়। শান্ত দৌড়ে বাইরে গিয়ে দেখে প্রতিবেশী শিবুর বউয়ের প্রসব বেদনা উঠছে। শান্ত আর জুলি দ্রুত তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে। হাসপাতালে যাওয়ার পর ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয়। তখন শান্ত আবার মহল্লায় ফিরে আসে এবং মসজিদের মুয়াজ্জিনকে ডেকে তুলে মসজিদের মাইকে বলে যে শিবুদার বউকে বাঁচাতে ও নেগেটিভ রক্তের দরকার। যার রক্তের গ্রুপ ও নেগেটিভ সে দ্রুত মসজিদের সামনে আসেন। শান্ত কথা শেষ করে বের হতেই দেখে যে মহল্লার শখানেক লোক রক্ত দিতে হাজির হয়েছে। শান্ত খুশি হয় এবং একজনকে নিয়ে হাসপাতালে চলে যায়। বেঁচে যায় শিবুর বউ আর বাচ্চা। সুস্থ হয়ে ফেরার পর শিবু শান্তকে কৃতজ্ঞতা জানায়। তখন সেই যে ফাইটিং ডিরেক্টর সে উপস্থিত হয় এবং শান্তর এমন ভালো কাজের তারিফ করে আর বলে শান্ত আসলে একজন রিয়েল হিরো। সে আরো বলে তার তো হিরো বানানোর ক্ষমতা নাই, তবে ভিলেন বানানোর ক্ষমতা আছে। তার পরবর্তী সিনেমায় শান্ত হবে সেকেন্ড ভিলেন। শান্ত তো খুব খুশি হয়ে যায়, সাথে মহল্লার সবাইও খুশি হয়। এরপর শান্তর শুটিং শুরু হয়। শান্ত বেশ ভালো অভিনয় করে আর জুলি হলো সেই শুটিংয়ের কস্টিউম ডিজাইনার। দুজনের বেশ ভালো সময় কাটে। শান্ত আর নায়কের আরও কিছু ফাইটিং সিন ধারণ করা হয়। এরপর নায়িকার একটা দৃশ্য ধারণের জন্য রুম রেডি করা হয়। নায়িকা সূচনা সেখানে আসে। জুলি তার ড্রেস নিয়ে আসলে সে ড্রেস পরতে রাজি হয় না। মোট কথা সিনেমার নামকরা নায়ক নায়িকারা নিজেদের ইচ্ছা মতোই চলে। এরপর দেখা যায় শান্ত মহল্লার সবাইকে শুটিংয়ের গল্প শোনাচ্ছে। সে নায়িকা সূচনার চারপাশ দিয়ে ঘুরছিল তাকে তুলে নেয়ার জন্য। নায়ক দড়ি দিয়ে বাঁধা ছিল। শান্ত নায়িকাকে তুলে নেয় আর সোজা জঙ্গলে চলে যায়। উপস্থিত সবার আগ্রহ বাড়ে, সবাই জানতে চায় তারপর কি হলো। কিন্তু শান্ত এই রহস্য আর বলতে চায় না। বাকিটা সিনেমা হলে গিয়ে দেখতে বলে। ডিরেক্টর শান্তর তারিফ করছিল। তখন সূচনা সেদিকে লক্ষ্য করে কিছু একটা ভাবে। এরপর সে জুলিকে ডেকে শান্তর ব্যাপারে জানতে চায়। জুলি জানায় ওর নাম শান্ত, ভীষণ ট্যালেন্টেড, ভীষণ ডেডিকেটেড। আগে ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ছিল, এখন সেকেন্ড ভিলেন, সামনেও আরও ভালো করবে। সূচনা বলে কিন্তু ও ভীষণ সুন্দর দেখতে, ওর তো হিরো হওয়ার কথা। এবার জুলি সূচনার উদ্দেশ্য বুঝতে পারে এবং বলে যে কিন্তু ম্যাডাম ওর ক্যারেক্টার ভালো না, প্লেবয় টাইপের, অলরেডি ওকে নিয়ে অনেক বদনাম ছড়াইছে। সূচনা বলে তার খারাপ ছেলেই পছন্দ। জুলির মন খারাপ হয়ে যায় আর শান্তকে বলে নায়িকা তার খুব তারিফ করতেছে। শান্তও খুশি হয়ে সূচনার তারিফ করা শুরু করে। তখন জুলি তাকে মারতে মারতে বলে আর ওর দিকে তাকাইলে খবর আছে। শান্তর আসল নায়িকা শুধুই জুলি। এদিকে সূচনা একটু রহস্যময়ভাবে পরিচালককে বলে ছবিটা নির্বাচনের আগেই রিলিজ করতে হবে। এরপর দেখা যায় শান্তর মহল্লায় একরকম উৎসব লেগে গেছে। জনসভা করে বলা হচ্ছে আগামীকাল শান্তর সিনেমা রিলিজ হবে, নাম শেষ খেলা। সবাই হলে গিয়ে শান্তর সিনেমা দেখবে। সবাই শান্তকে কাঁধে তুলে নিয়ে স্লোগান দিতে দিতে সিনেমা হলে যায় সিনেমা দেখতে। সকলেই বসে পড়ে। সিনেমা শুরু হয়। শান্ত খুব এক্সাইটেড হয়ে বলে এখনই তার সিন আসবে। কিন্তু দেখা যায় সে সেই দৃশ্যে নাই। একটু পর অন্য দৃশ্য আসলে সেখানেও শান্তকে দেখা যায় না। শান্ত আর জুলি কিছুই বুঝতে পারে না। উপস্থিত সবাই শান্তকে কথা শোনাতে থাকে। সবাই যে যার কাজ ফেলে এসেছিল শুধুমাত্র শান্তর সিনেমা দেখার জন্য। কিন্তু শান্তর সামান্যতম দৃশ্যও সিনেমাতে নাই। সবাই হতাশ হয়ে সিনেমা না দেখেই চলে যায়। আর শান্তও এবার আর সান্ত্বনা খুঁজে পাচ্ছিল না। জুলি তাকে বোঝানোর চেষ্টা করলেও শান্ত তার কথাই শুনতে চায় না।
কারণ তাকে সবার কাছে হাসির পাত্র বানিয়ে দেওয়া হয়েছে। আজ তার বাবা মা নাই বলে কেউ তাকে দাম দেয় না। রাগে দুঃখে শান্ত সিদ্ধান্ত নেয় সে নিজেকে শেষ করে দিবে। শান্ত একটা চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়েছিল। এ সময় একজন লোক এসে শান্তকে ধরে নিয়ে সোজা গাড়িতে তোলে। শান্ত চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে, সে বাঁচতে চায় না। শান্তকে নিয়ে গাড়ি চলছিল এক অজানা গন্তব্যে, যেখানে পৌঁছাতে বেশ কিছু নিরাপত্তা পাড়ি দিতে হয়। আর এদিকে দেখা যাচ্ছিল 10 জন লোককে জিম্মি করে জানতে চাওয়া হচ্ছে খুনের কন্ট্রাক্ট কে করেছিল। স্বীকার করলে শুধু সে মরবে, না করলে 10 জনকেই মরতে হবে। 3 জনকে মারার পর একজন স্বীকার করে নেয়। এরপর কেউ একজন এসে হ্যামার দিয়ে নির্মমভাবে তাকে মেরে ফেলে। তখন বলা হচ্ছিল, চাইলেই কি না হওয়া যায়, কিন্তু তুফান হওয়া যায় না। এরপর সামনে আসে তুফান, আর তার সামনে বসে আছে সিনেমার বড় একটা চমক, শান্ত। অর্থাৎ শান্ত এবং তুফান দুটি আলাদা ক্যারেক্টার। তুফান বলে, অনেকদিন ধরেই সে শুনছিল তার মতো নাকি কাউকে দেখা যায়, কিন্তু সে তো এখানে, তাহলে ওইখানে কে? এরপর সূচনা একদিন বলল, তার মতো দেখতে একজন অভিনেতাকে দেখা গেছে, কিন্তু তুফানের সিনেমায় যে অভিনয় করবে তাকে আগেই দর্শক দেখে ফেললে সিনেমা তো চলবে না। সূচনা জানায়, তুফানের জীবন নিয়ে তৈরি হবে সিনেমা, আর সেই সিনেমায় হিরো হবে শান্ত। হিরো হওয়ার কথা শুনে শান্তর মনে আবারও আশা জাগে। তুফান বলে, কিন্তু ওকে দেখে মনে হয় না ও পারবে। তুফান হতে হলে অ্যাকশন, স্পিড, চোখের দৃষ্টি লাগে। ওর মধ্যে এসব নেই। তুফান তার পালক বাবা জালালউদ্দিনকে বলে ওকে বিদায় করে দুবাই থেকে সার্জারি করে হিরো নিয়ে আসতে। এ সময় শান্ত বলে ওঠে, সে পারবে, তাকে কেউ চান্স দেয় না। তাকে একটা সুযোগ দিলে সে অনেক ভালো অ্যাক্টিং করবে। তাকে জাস্ট 2টা মাস সময় দিলে সে তুফানের মতো হয়ে দেখাবে। তুফান শান্তকে 2 মাস সময় দেয় আর চলে যায়। জালালউদ্দিন তুফানকে বলে, 2 মাস এখানেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। সে গল্প বলবে আর চাকলাদার লিখবে। তুফানের বাবা গল্প বলা শুরু করে। সালটা 1961। গ্রামের এক নেবাদি পরিবারে জন্ম নেয় এক শিশু। মানুষ কিলার হয়ে জন্ম নেয় না, সময় তাকে কিলার বানায়। কিন্তু তুফান জন্ম থেকেই কিলার, কারণ জন্মের সময়ই তার মা মারা যায়। এরপর বাবার কাছেই তুফান বড় হয়। তুফানের বাবা ছিল একজন প্রতিবাদী মানুষ। গ্রামের জমি দখলের অত্যাচার আর চড়া সুদের প্রতিবাদে সে গ্রামের মানুষদের নিয়ে আন্দোলন শুরু করে অত্যাচারী শাহনেওয়াজের বিরুদ্ধে। একদিন শাহনেওয়াজ তার লোকদের নিয়ে চলে আসে তুফানের বাবা গনি মিয়ার কাছে এবং জানতে চায় তার গলার জোর কি বেশি বাড়ছে। গনি মিয়াও জবাব দেয়, গলা থাকলে তো জোর বাড়বেই। আর তখনই শাহনেওয়াজ তাকে ধরে নিয়ে গলায় ছুরি চালাতে থাকে। তুফানের সামনেই মারা হয় তার বাবাকে। শাহনেওয়াজ চলে যাচ্ছিল, তুফান হাতে দা তুলে নেয় এবং সোজা গিয়ে শাহনেওয়াজের মাথা আলাদা করে ফেলে। এক রাক্ষসকে দমন করতে জন্ম নেয় আরেক রাক্ষস। আর সেদিন থেকেই তুফান মানুষকে হেট করে। যেদিন এই ঘটনা ঘটে সেদিন তুফানের বয়স মাত্র 15 বছর। তুফানকে বাঁচানোর তখন একটাই রাস্তা, গোটা শহর যার দখলে, নেতা থেকে পুলিশ, যার কথায় ওঠে বসে বশির। পুলিশ তুফানকে নিয়ে যাচ্ছিল, তখন বশির তাদেরকে থামায় এবং পুলিশকে বলে, যে যাওয়ার সে তো চলেই গেছে, এই সম্ভাবনাময় ছেলেটার ভবিষ্যৎ নষ্ট করে লাভ কি? 15 বছর বয়সে নেওয়াজের মতো মানুষরে মারছে। এই ছেলে কোনো সাধারণ ছেলে না, এই ছেলে একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবে। এরপরই তুফান বলে, কিন্তু বাশির ভাই সেদিন জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। একটা রাজনৈতিক মিটিংয়ে নেতারা তুফানকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছিল। তুফানকে নিয়ে তাদের এখন এমন অবস্থা, না গেলা যাচ্ছে না উগরানো যাচ্ছে। একজন বলে, যে সরকারের কাঁধে চড়ে তুই এত উপরে উঠলি, আজ সেই সরকারকেই চিপায় ফেলে দিলি। তখন অন্য একজন আবার বলে, তুফানের জন্যই কিন্তু
তলানিতে চলে যাওয়া দল থেকে আমরা সরকার গঠন করেছি। অন্যজন বলে, তুফানকে নিয়ে দেশবাসীর কাছে সরকারের পজিশন চরম নাখোশ। এখনই ওকে সরানো না গেলে পরবর্তী ইলেকশনে কনফার্ম ভরাডুবি হবে। কিন্তু প্রশ্ন হলো, তুফানকে সরাবে কে? এর আগেও তুফানকে মারার জন্য যাদেরকে সেট করা হয়েছিল, তুফান তাদেরকে গায়েব করে দিয়েছে। এমন কেউ কি আছে যে ওর ডেরায় ঢুকে ওকেই শেষ করবে? আর শোনা যাচ্ছে তুফান নাকি দুবাই চলে গেছে। এ সময় টপ লিডার ইয়াসিন বলে, দেখা যাক সে কোনো ব্যবস্থা করতে পারে কিনা। মন্ত্রীদের মধ্যে একজন বাসের, সে তুফানের সাথে দেখা করে জানায় মন্ত্রীরা সবাই তুফানকে সরানোর প্ল্যান করছে, শুধুমাত্র সেই তুফানের পাশে আছে। কিন্তু সে তো একা, সে একা কতক্ষণ তুফানকে বাঁচাতে পারবে? তার চেয়ে তুফান যেন কিছুদিনের জন্য দুবাই গিয়ে গা ঢাকা দেয়। তুফান বাসেরকে জিজ্ঞেস করে, আপনার ব্ল্যাক মানি 500 কোটি সুইস ব্যাংকে ট্রান্সফার করতে কে হেল্প করেছিল? গাজীপুরে 100 একর জমি দখল, আর আপনার মেয়েকে যে ডাকাত কাশেম তুলে নিয়ে যাইতে চাইছিল, এই ব্যাপারগুলো কে সমাধান করছিল? বাসের স্বীকার করে সবকিছু তুফানই করে দিয়েছিল। তুফান আছে বলেই তো তারা নিরাপদ। তুফান বাঘের মতো গর্জন তুলে বাসেরকে মারতে থাকে আর বলে, তাহলে তুফানকে কেন সে এত টেনশন দিচ্ছে? তুফান শুধু টেনশন দিবে আর সে নিবে। দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে জালালউদ্দিন গল্প বলছিল। পুলিশের কাছ থেকে ছাড়ানোর পর বশিরের ছায়ায় দিন দিন তুফান ভয়ঙ্কর হতে শুরু করলো। আস্তে আস্তে বাড়তে থাকে এলাকা, বাড়তে থাকে চাহিদা, আর বড় হওয়ার অদম্য ইচ্ছা। বশিরের কথা মতো টাকা লুট করে এনে তার হাতে তুলে দেয়। তুফান বড় হয়, একদিন চলে যায় শহরের বড় মাফিয়া তালাতের ডেরায়। তালাত তুফানকে চিনতে পারে না। তখন তার সহযোগী বেলাল তাকে বলে, এ হচ্ছে তুফান, বশিররে যে মারছে। এখানে আমরা জানতে পারি তুফানকে যে বাঁচিয়েছিল সেই বশিরকে সে মেরে ফেলেছে। এটা শুনে তালাত খুব খুশি হয়ে তুফানকে অভিনন্দন জানায় এবং তাকে গিফট হিসেবে একটা গান দেয়। আর এখন থেকে তুফানকে তার দলের হয়ে কাজ করতে বলে। তুফানও মুচকি হেসে বলে, শহরে নতুন আসলাম, তাই ভাবলাম ভাইয়ের জন্য মিষ্টি নিয়ে যাই। তালাত খুশি মনে মিষ্টি হাতে নেয় আর সবাইকে বিলিয়ে দিয়ে নিজেও একটা মিষ্টি খায়। আর তখনই সবাই অসুস্থ হয়ে মাটিতে লুটে পড়ে। তুফান তালাতের উপহার দেয়া গান দিয়ে মুহূর্তের মধ্যে সবাইকে শেষ করে দেয়। তারপর সে যখন চলে যাচ্ছিল, তখন দেখা যায় একজন এখনো জীবিত আছে। তুফান জানতে চায় সে কি মিষ্টি খায় নাই। তখন সে বলে, তার তো ডায়াবেটিক্স, তাই সে মিষ্টি খায় নাই। আর এমন চালাকি বুদ্ধি তুফানের ভালো লাগে এবং তাকে নিজের সঙ্গী হিসেবে নিয়ে যায়। এরপর তুফান আর বেলাল রাজধানীতে আধিপত্য বিস্তারের ব্যাপারে কথা বলছিল। বেলাল জানায়, ঢাকার বাইরের হিসাব আলাদা। একটা ডন পুরো একটা এলাকা দখল রাখতে পারে, কিন্তু রাজধানীতে রাজ করতে হলে রাজনীতির সাথে থাকতে হবে। তুফান বলে, তাহলে রাজনীতিতে খেলার ব্যবস্থা করো। বেলাল বলে, 4 ডিসেম্বর 5 স্টার হোটেলে একটা পার্টি আছে, সেখানে বিরোধী দলের সব প্রধান নেতারা উপস্থিত থাকবে। স্ক্রিন শিফট হয়, দৃশ্য আসে একটা 5 স্টার হোটেলে, যেখানে নেতারা আপকামিং নির্বাচন নিয়ে কথা বলছিল। তুফান এক টেবিলে বসে লাল পানি খাচ্ছিল। এক সময় তুফান সবার উদ্দেশ্যে বলে, তাদের প্ল্যানিংয়ে ভুল হচ্ছে, তার প্ল্যান মতো ইলেকশন করলে কনফার্ম পাস। তুফানকে বিন্দুমাত্র দাম না দিয়ে সেখানে থাকা একজন নেতা বলে, তুই কে? জীবনে কয়টা মানুষ মেরেছিস? খুব বেশি হলে 5টা, 10টা অথবা 20টা। এখানে যাদের দেখছিস তারা কম করে হলেও 50টা ঝেড়েছে। 100-র উপরে না মারলে তুই নিচে বয়। সেখানে থাকা আরেকজন মহিলাও রেগে যায় এবং তুফানকে কলার ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বলে। আর একজন তো তেড়ে আসে, তুফানকে গালাগালি দিয়ে এখনই বের হতে বলে। তুফান শান্ত ছেলের মতো হাঁটা শুরু করে, সোজা বাইরে চলে যায়। গাড়ির ডিকিটা খোলে, সেখানে থাকা সবচেয়ে ভারী একটা গান বের করে আর ভেতরে যায়। শুরু হয় তুফানের তুফান। মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে যায় সবকিছু, ভেঙে যায় প্রধান বিরোধী দল। দৃশ্যপট আসে জালালউদ্দিনের কাছে।
যেখানে সে শান্তকে তুফানের গল্প বলছিল। সে বলতে থাকে, ওই ঘটনার পর সারা দুনিয়া চিনে ফেলল তুফানকে। তুফান একটা জিনিস মাথায় রাখত, যখন তোমার কেউ শত্রু, তখন ওই শত্রুর শত্রুও হয়ে যায় তোমার বন্ধু। তুফান সিদ্ধান্ত নেয় সে তৃতীয় দলকে ক্ষমতায় বসাবে, আর তাই সে দেখা করে তৃতীয় দলের সাথে। তৃতীয় দলের নাম জনতার দল। টপ লিডার ইয়াসিন ভীষণ আনন্দ প্রকাশ করে। সমতা দলকে শেষ করে দেওয়ার ফলে এখন জনতার দল সামনে আসতে পারবে। তারাই এখন হতে পারে প্রধান বিরোধী দল। ইয়াসিন তুফানকে বলে যত টাকা লাগে তারা দিবে। তুফান যেন জনতার দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে নিয়ে আসে। তুফান মুচকি হেসে বলে সে তো ভাবতেছে জনতার দল সরকার গঠন করবে। ইয়াসিন চমকে যায়, কারণ সরকার গঠন করা তো তাদের কাছে স্বপ্নের মতো। সে তুফানের প্ল্যান জানতে চায়। তখন বেলাল বলে তুফান কখনো প্ল্যান জানানোর জন্য মিটিং করে না, প্ল্যান শেষ করে তারপর মিটিংয়ে বসে। যে সময় ইয়াসিন তুফানের প্ল্যান জানতে চাচ্ছে, ঠিক এই সময় বিভিন্ন নেতারা বিভিন্ন কাজে ব্যস্ত আছে। কেউ বউ নিয়ে সিনেমা দেখছে, কেউ বা বায়ারের সাথে মিটিং করছে, আবার কেউ জনসভায় বক্তৃতা দিচ্ছে। ঘড়ির কাঁটায় ঠিক 12টা, আর একসাথে শেষ করে দেওয়া হয় সবাইকে। ইতিমধ্যে ইয়াসিনের একজন লোক দৌড়ে রুমে প্রবেশ করে এবং একে একে সব নেতার নাম নিয়ে জানায় সবাই মারা গেছে। খবরটা শুনে সবার চোখ কপালে উঠে যায়। ইয়াসিন জানতে চায় তুফান আসলে কি চায়। তুফান বলে পুরা দেশ। তুফান পুরা দেশ তছনছ করে ফেলে। আসে নির্বাচনের দিন। জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করে। তাদের জয়ে জিতে যায় তুফান। আসে শপথ গ্রহণের দিন। রাষ্ট্রপতির কাছে জনতার দল শপথ পাঠ করছিল, কিন্তু এই শপথ বাক্য মুখে দেশের জন্য হলেও আসলে তো জনতা পার্টিকে ক্ষমতায় আনা হয়েছে তুফানের হাতে দেশ তুলে দেওয়ার জন্য। আর তাই তুফান তাদের সাথে বলছিল, আমি শপথ করছি যে পূর্বের কথা মতো আজ থেকে তুফানের হাতে পুরো দেশ তুলে দেব। সে যা চাবে তাই পাবে। কেটে যায় বেশ কিছুদিন। দেখা যায় জনতা পার্টির নেতা ইয়াসিন রাষ্ট্রপতির কাছে নালিশ দেয় যে তুফান অনেক বেশি বাড়াবাড়ি করতেছে। মানে ক্ষমতা পেয়ে বদলে যেতে শুরু করেছে জনতা পার্টি। কিন্তু রাষ্ট্রপতি তার কথায় পাত্তা না দিয়ে চলে যায়। পুরো দেশে আধিপত্য বিস্তার করে তুফান। শিক্ষা, শিল্প, কৃষি সব ক্ষেত্রই তার দখলে। সকল ব্যবসায়ীরা এসেছে তুফানকে লাভের পার্সেন্টেজ দিতে। তাদের মধ্যে দুজন কম টাকা দেয়ায় তুফান সাথে সাথে তাদের শুট করে। আসলে তুফান কম বলে কিছু শুনতে পারে না। তারপর সে তাদের অস্ত্র ব্যবসার কথা জানতে চায়। বেলাল জানায় এবার 50 কোটি লাভ হইছে। অপোজিট পার্টিতে ভারুন চৌধুরী থাকায় প্রফিট কম হইছে। সে না থাকলে 70 কোটি হইতো। দৃশ্য আসে স্ক্রিপ্ট রাইটিংয়ে। রাইটার বলে অসাধারণ গল্প, এমন গল্প নিয়ে সিনেমা হলে সিনেমা তো পুরা হিট। কিন্তু এই গল্পে কিছু একটা মিসিং আছে। একটা প্রেম, একটা কোকিল মিসিং। জালালউদ্দিন জানায় তার বয়স হয়েছে, কোকিলের কথা মনেই ছিল না। এই গল্পে কোকিলও আছে। এরপর আমরা দুষ্ট কোকিল গানটা দেখতে পাই। আর এই গানে একটা সময় সোহান চৌধুরী এসে ডান্স শুরু করে, আর তুফান তাকে সেখানেই শুট করে দেয়। এরপর দেখা যায় সোহান চৌধুরীকে মারার কারণে জনতা পার্টির সব নেতা তুফানকে দোষারোপ করছিল। ইয়াসিন বলছিল সোহান চৌধুরী বাংলাদেশের টপ হিরো, তাকে এমন ওপেনলি মেরে ফেলা ঠিক হয়নি। সবাই সাক্ষী দিবে। সূচনাকে দেখিয়ে বলা হয় এই মেয়েটা নিজ চোখে দেখছে। এখন তুফানের পাশে আর কেউ নেই। সবাই তার উপর ক্ষিপ্ত। তুফান কিছু বলে না। আস্তে করে উঠে গিয়ে সূচনার পা থেকে জুতাটা নেয় এবং সোজা গিয়ে এক নেতাকে জুতা পেটা করতে থাকে। এই দৃশ্য দেখে ইয়াসিন একদম চুপ। বেলাল এসে ইয়াসিনকে একটা কাগজ দিয়ে বলে মিডিয়ার সামনে সেই কথাগুলো বলতে। এরপর দেখা যায় ইয়াসিন প্রেস ব্রিফিংয়ে বলে সোহান চৌধুরীর মৃত্যুর সাথে তুফানের কোনো সম্পর্ক নাই। ভরুণ চৌধুরী নামে একজন ব্যবসায়ী পুলিশের সন্দেহের তালিকায় আছে। পুলিশ তাকে খুঁজছে।
তুফান সূচনাকে নিয়ে তার প্রাসাদে যায় এবং বলে, আজ থেকে সূচনা এই প্রাসাদেই থাকবে। তার কোনো মানুষ ভাল লাগে না, কিন্তু সূচনাকে ভাল লাগছে, কারণ সূচনা মানুষ না, পরী। তুফান সূচনার সব স্বপ্ন পূরণ করতে চায়। সূচনা জানায় তার স্বপ্ন ছিল সিনেমার নায়িকা হওয়া, কিন্তু ভাগ্য তাকে ড্যান্স বারে নিয়ে গেছে। তুফান বলে, আজ থেকে সে নায়িকা। আজ থেকে কোনো প্রডিউসার সূচনাকে ছাড়া সিনেমা বানানোর কথা চিন্তাও করবে না। সেদিন থেকে তুফানের হাত ধরে বাংলাদেশের 1 নাম্বার নায়িকা হয়ে যায় সূচনা। জালালউদ্দিনের গল্প এখানেই শেষ হয়। সে শান্তকে বলে, এখন তার আচার আচরণেও শান্তকে তুফানের মতো হতে হবে। ওদিকে ইয়াসিন আলোচনা করছিল কিভাবে তুফানকে শেষ করা যায়। তুফানকে শেষ করার জন্য এবার সে নিয়োগ দিতে চায় গোল্ড মেডেলিস্ট এসিপি আকরামকে। আকরামকে ডাকা হয়। আকরাম আসে। উপস্থিত নেতাদের তার বডি ফিটনেস দেখে পছন্দ হয় না। আকরাম বলে, সে তো পা দিয়ে তুফানকে মারবে না, বা তার সাথে কুস্তিও খেলবে না, আর কুস্তিতে তুফানের সাথে কেউই পারবে না। কেউ আকরামের কথা বুঝতে পারে না। এখানে কুস্তি এলো কোথা থেকে? আকরাম জানায়, সাল 1985। কুস্তিতে তাকে প্রথম চ্যালেঞ্জ করে তার প্রথম বস, প্রথম আব্বা বশির। সেই কুস্তিতে তুফান বশিরের ঘাড়টা মটকে দেয়। তারপর বশিরের সাম্রাজ্য দখলে নেয়। এরপর তালাত, এরপর প্রধান বিরোধী দল, এরপর আপনাদের দল। যদিও তুফান এখনো জনতা পার্টিকে খেয়ে দেয় নাই, তবে আকরামের ধারণা খেয়ে দিবে। আর তুফানের আসল নাম তুফান না, ওর নাম গালিব বিন গনি। আকরাম সুযোগের অপেক্ষায় আছে। একটা সুযোগ পেলেই তুফানকে খেয়ে দিবে। এরপর আকরাম সিনেমা হলে বসে সিনেমা দেখছিল। তার অ্যাসিস্ট্যান্ট বিরক্ত হয়ে বলছিল, এই এক সিনেমা 3 দিন যাবৎ দেখার কারণ কি? আকরাম নায়িকা সূচনার বেশ কিছু মুভি দেখে এটা নিশ্চিত হয় যে তার পিছনে তুফানের হাত থাকতে পারে। কারণ বড় কারো হাত না থাকলে সামান্য ড্যান্স বার থেকে এত বড় নায়িকা হওয়া সম্ভব না। আকরাম তার অ্যাসিস্ট্যান্টকে বলে এই নায়িকার খোঁজখবর নিতে আর ফোন নাম্বার জোগাড় করতে। তারপর একদিন আকরাম সোজা চলে যায় নায়িকা সূচনার শুটিং সেটে। সূচনা আকরামকে দেখেই রেগে যায়। আকরাম বলে, আপনার কি মনে হচ্ছে আমি আলিফ লায়লার মালিকা হামিদার আকরাম? না, আমি সিআইডি অফিসার আকরাম। আমি কথা বলতে চাইলে আপনাকে বলতে হবে। এবার সূচনা নরম হয়। আকরাম জানতে চায় সে তুফানকে চেনে কিনা। সূচনা জানায় সে তুফান চেনে, কিন্তু তুফানকে চেনে না। আকরাম মুচকি হেসে বলে, বন্ধু এত তাড়াতাড়ি শত্রু হয়ে গেল? সে সূচনাকে তার কার্ড দিয়ে বলে তাকে সূচনার দরকার হবে। আকরাম চলে যায়। শুটিং আবার শুরু হয়। এর মধ্যে তুফান সেখানে আসে। সবকিছু প্যাক আপ করে দিয়ে সূচনার কাছে জানতে চায় কে এসেছিল। সূচনা আকরামের কথা বলে দেয়। স্ক্রিন শিফট হয়। শান্ত পুরোপুরি তুফান হয়ে গেছে। তাকে তুফানের সামনে আনা হয়। শান্ত বসে পা নাড়াচ্ছিল। তুফান বলে, তুফানের মতো স্যুট প্যান্ট পরলেই তুফান হওয়া যায় না। করিডোরে কিছু ব্যবসায়ী বসে আছে, যা ডিলটা পাকা করে আয়। শান্ত খুশি হয়ে তার প্রথম পরীক্ষা দিতে চলে যায়। তখন সূচনা এসে তুফানকে শোবার জন্য ডেকে যায়। এদিকে শান্ত ব্যবসায়ীদের সাথে 70%-এ ডিল পাকা করে আসে। তুফান খুশি হয় আর শান্তকে বলে সে যেন তার বেডরুমে যায় আর সূচনার সাথে থাকে। সূচনা যদি তাকে চিনতে না পারে তাহলে শান্ত পাস। শান্ত খুশি হয়ে পা বাড়ায়। তুফান ডেকে বলে সূচনার সাথে যেন উল্টাপাল্টা কিছু না করা হয়। ও শুধুই তুফানের। শান্ত সূচনার রুমে যায়। সূচনা শান্তকে নিয়ে বেডে যেতে চায়। শান্ত জানায় তার মুড নাই, কিন্তু সূচনা বলে আজ সে ফুল মুডে আছে। স্ক্রিন শিফট হয়। আকরাম তার টিমের কাছে তুফানের ব্যাপারে খোঁজ খবর সম্পর্কে জানতে চায়। তারা বলে তুফানের ব্যাপারে কিছু জানা যায়নি, বা তার লোকেশনও ট্রেস করা যাচ্ছে না। তবে তুফানের পালক বাবার ছবি পাওয়া গেছে, যাকে ইদানিং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। আকরাম বলে একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। আপাতত আমরা তো মাথা পাচ্ছি না, সেজন্য আমরা কান ধরে টানতে থাকবো। তুফানের এই কানটা অনেক দূর বড়।
এরপরই দেখা যায় জালালউদ্দিন একটা গলি দিয়ে হাঁটছিল। আকরামের লোক তাকে ঘিরে ধরে এবং তার পায়ে একটা গুলি করে, আর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তুফানের কানে খবরটা যখন আসে, তুফান সোজা রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে এবং সেখানে দুর্দান্ত রকমের একটা গোলাগুলি হয় এবং আহত জালালউদ্দিনকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর ঘটে চমকে দেওয়ার মতো একটা ঘটনা। তুফান জালালউদ্দিনকে পত্রিকা দেখিয়ে বলে, এসব কি? পত্রিকাতে ছাপা হয়েছে জালালউদ্দিন তুফানের বিরুদ্ধে রাজ সাক্ষী হতে রাজি হয়েছে। জালালউদ্দিন কথা বলে না। তুফান বেলালকে বলে গুলি করতে। বেলাল নিশানা করেও তার হাত কাঁপছিল। তুফান বলতে থাকে সে জালালকে তার নিজের বাপের চেয়েও উপরে রাখছিল। সে কিভাবে পারল তার সাথে বেইমানি করতে? সূচনা তুফানকে শান্ত করতে চায়। তুফান সূচনার উপর গান ধরে, এরপর গুলি করে দেয় জালালউদ্দিনের বুকে। মারা যায় জালালউদ্দিন। স্ক্রিন শিফট হয়। ইয়াসিন লিডারের সাথে দেখা করে এবং বলে, নির্বাচন ঘনিয়ে আসছে, সামনে নির্বাচনে জয়লাভ করতে হলে তুফানকে সরিয়ে দিতে হবে। লিডার ইয়াসিনের পরিকল্পনায় সায় দেয়। তুফানের আর এক সঙ্গী বেলালকে ধরা হয়। তার সব লোকদেরকে ধরপাকড় করা হয়। সব গোডাউন সিজ করা হয়। তুফানকে সব খবর জানানো হলে তুফান প্ল্যান বি এক্সিকিউট করতে বলে। এরপর তুফানের আরও কিছু ব্যবসা বন্ধ করে দেয়া হয়। তুফানকে জানানো হলে তুফান তার বাবাকে ডাকতে বলে। আসলে সে ভুলেই গেছিল তার বাবা আর নাই। এবার তুফান সূচনাকে বলে শান্তকে ধরায়া দিতে। আকরামকে ফোন করে বলতে বলে তুফানের খবর তার কাছে আছে, সারা দেশ জানবে তুফান মারা গেছে। আসলে মরবে শান্ত। সূচনা জানতে চায় তারপর তার কি হবে। তুফান বলে, তুই এইখানে অ্যাক্টিং ট্যাক্টিং কর, তুই তো এটাই চাইছিলি। এখন দেশ হাতছাড়া হয়ে গেছে, আবার দেশ হাতের মুঠোয় আসুক, তারপর আবার রানীর মতো থাকবে। তুফান দুবাই চলে যাবে। সে শান্তকে বলে সে কিছুদিনের জন্য দুবাই যাচ্ছে, শান্ত যেন এখানে ব্যবসা দেখাশোনা করে। তুফান সূচনার কাছে বিদায় নেয়। দুইটা কালো গাড়িতে যাচ্ছিল, তুফান আর শান্ত। সূচনা আকরামকে ফোন করে আর তুফানের গাড়ির নাম্বার জানিয়ে দেয়। এদিকে তুফান আর শান্তর গাড়ি দুই দিকে দুই রাস্তায় যায়। সামনেই অপেক্ষা করছিল এসি আকরাম। সে দূর থেকে তুফানের গাড়িতে নিশানা করে। উল্টে যায় তুফানের গাড়ি। তুফান কোনো মতে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং আকরামকে বলতে চায় সে তুফান না। আকরাম তার কোনো কথা শোনে না। একের পর এক শুট করে তুফানের বুকে। মাটিতে লুটিয়ে পড়ে তুফান। টিভি নিউজে বলা হয় পুলিশের গুলিতে তুফান নিহত। স্বস্তিতে সরকার, শান্তিতে দেশবাসী। আবার দেখা যায় এই নিউজ প্লেনে বসে শুনছিল তুফান। আকরাম দেখা করে সূচনার সাথে, জানতে চায় এমন একটা কাজ সে কিভাবে করতে পারল। সূচনা বলতে থাকে তার আর কোনো উপায় ছিল না, তাই সে আসল তুফানকেই পুলিশের হাতে তুলে দিয়েছে। তুফান তাকে খেলনা বানিয়ে রেখেছিল। সে তাকে যেভাবে খুশি ইউজ করত। ক্ষমতা টিকিয়ে রাখতে ও যে কাউকে মেরে ফেলতে পারে। আকরাম বলে, তাই বলে নিজের প্রেমিককেই? সূচনা জানায় সে শুধু একজন ভালো মানুষকে বাঁচিয়েছে। একদিন রাতে তুফান সূচনাকে টেস্ট করার জন্য শান্তকে তার কাছে পাঠায়। তখন সূচনা তাকে তুফান ভেবে বলে, শান্ত ছেলেটাকে না মারলে হয় না? ও সিনেমায় কাজ করার স্বপ্ন নিয়ে এখানে এসেছে। ও তো আর জানে না ওকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছে। তখন শান্ত সূচনার পা ধরে জীবন ভিক্ষা চায় আর তাকে পালানোর উপায় করে দিতে বলে। সূচনা বলে শান্ত যেখানেই পালিয়ে যাক, তুফান তাকে খুঁজে বের করবেই। বাঁচতে হলে প্ল্যান করে বাঁচতে হবে। আর এরপরই সূচনা আসল তুফানকে আকরামের হাতে তুলে দেয়। সূচনা চলে যাচ্ছিল। আকরাম জানতে চায় ওই অভিনেতা এখন কোথায়। সূচনা বলে হয়তো কোথাও অভিনয় করছে। মুভিটা এখানেই শেষ হতে পারত, কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছিল বড় একটা চমক। আকরাম একটা হাসপাতালে যায়। একে একে নার্স, ডাক্তার সবাইকে মেরে একটা কেবিনে যায়। কেউ একজন আকরামের দিকে হাত বাড়িয়ে দেয়। সে আর কেউ নয়, তুফান। একটা চিতা বাঘকে নিয়ে বসেছিল সে। এই গল্পের বাকি অংশ জানার জন্য
আমাদেরকে তুফান 2 এর জন্য অপেক্ষায় রাখা হয়। তো বন্ধুরা, এই ছিল তুফান মুভির গল্প। গল্পটা আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।